আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এ নিউ জার্নি। একেবারে চলে যাচ্ছি আজকে মালদ্বীপ ছেড়ে, মালে সিটি থেকে চলে যাচ্ছি শ্রীলঙ্কাতে। ওখানে আমরা 3 দিন থাকবো। তো বিমান থেকে দেখুন ভিউটা এরকম, অসংখ্য দ্বীপ দেখা যাচ্ছে। আসলে বিভিন্ন দ্বীপপুঞ্জের সমারোহে এই মালদ্বীপকে ছেড়ে যেতে আসলেই কষ্ট হচ্ছে, তবুও যেতে হচ্ছে। মালদ্বীপ থেকে আমরা যাচ্ছি হলো আজকে শ্রীলঙ্কাতে। 1 ঘন্টা 10 মিনিটের একটা শর্ট জার্নি। আর এই জার্নিতে তারা স্ন্যাক্স আর জুস দিয়ে থাকে। তো পৌঁছে গেলাম শ্রীলঙ্কাতে। এখানে পৌঁছে লাগেজ কালেক্ট করে আমরা উবারের মাধ্যমে একটা গাড়ি ঠিক করি। যেহেতু আমাদের 3টা লাগেজ ছিল, তাই আমাদের হোটেলটা ছিল বড় গাড়ি লেগেছে। এখান থেকে আসতে আমাদের 4000 টাকা ভাড়া 1.5 ঘন্টার কাছাকাছি লেগে গিয়েছিল। আর এখানে আমরা রামাদা হোটেলে 3 রাত সন্ধ্যার পর হয়ে গিয়েছিল পৌঁছতে, আর ফর্মালিটিস কমপ্লিট করতে প্রায় রাত। এটা শ্রীলঙ্কা ট্রিপ না বলে কলম্বো ট্রিপ বললেই ভালো হয়, কারণ কলম্বো সিটিতেই আমরা 3 দিন 3 রাত ছিলাম। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে আর কি বাইরে যাব। এখানে আমি যে রামাদা হোটেলের সামনের যে ভিউটা নিয়েছিলাম, এটা পরের দিন বিকেলের, কারণ রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আসলে ভালোভাবে দেখাতে পারবো না বলে আসলে তখন ভিডিওটা করিনি। আর রুমের মধ্যেকার ভিডিও এই রুমটা মোটামুটি ভালো সাইজেরই ছিল, যেহেতু আমরা ডাবল বেডের আমাদের একটা রুম দরকার হয়, সবসময় বলি। সেক্ষেত্রে আমাদের রুমের সাইজটা একটু ভালো না হলে আসলে হয় না। সিঙ্গেল খাট আর ডাবল খাট, আর এদিকে একটা 5 স্টার হোটেলে, 4 স্টার 5 স্টার হোটেলে যা যা থাকার সবই ছিল। ভালো ওয়াশরুম, ভালো সব কিছু প্রোভাইড করেছিল তারা। কোনো অসুবিধা ছিল না। এখানে খুব সোবার এবং ওয়েল ডেকোরেটেড, আর ক্লিননেসের ব্যাপারে কি বলবো, সেটা তো অবশ্যই ভালো। আর এটা ছিল সুইমিং পুল ভিউ এবং গার্ডেন ভিউ। রাত বলে সেটা দেখা যাচ্ছে না, এই সাইডে গার্ডেন এবং সুইমিং পুল ছিল। আমাদের এই রুমের ভাড়া পড়েছিল পার নাইট 18,000 টাকা, 18,000 প্লাস আর কি। সব মিলিয়ে এখানকার অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল। আর বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। বিমান ফেয়ারটা যদি বলি, তবে শুধু বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যদি যান, শ্রীলঙ্কা নেওয়া হয়েছে, তবে 40,000 টাকার মতো পড়ে। যেহেতু আমরা মাল্টি সিটি ট্রিপ করেছিলাম, সেহেতু এর আগে কোনো একটা পর্বে আমি বলেছিলাম যে কত টাকা খরচ হয়েছে। এটা ডিপেন্ড করে যে আপনি কতটা আগে কাটবেন। যত আগে কাটবেন টিকিট, তত একটু কম পড়বে, একটু সাশ্রয় হবে। রুম থেকে সামান্য একটু ফ্রেশ হয়ে আমরা আর কি বেরিয়ে পড়লাম। তো এখান থেকে একদম ওয়ান গলফ ফেস, খুবই কাছে, হাঁটা পথ। তো চলে গেলাম আর কি শপিং মল, প্লাস তার সামনেই রয়েছে রোডের অপোজিটে বিশাল সমুদ্র, অর্থাৎ ভারত মহাসাগর। তো আমরা সেখানে প্রচুর ক্রাউড, কিন্তু প্রচুর মানুষজন থাকে সব সময়, আর সমুদ্রের পাড়ে বসে থাকে। এই শপিং মলটা বেশ পপুলার। এখানে আর কি কলম্বো সিটিতে বেশ কিছু শপিং মল রয়েছে, বেশ পপুলারিটি রয়েছে তার। হ্যাভলক, ওয়ান গলফেস, সিটি সেন্টার, লিসবন, এবং মোবাইল কিনতে চাইলে লিবার্টি রয়েছে, একদমই মোবাইলের শপিং মল। আর তার নিচে রয়েছে ফুড কোর্ট একটা, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান বিভিন্ন রকম খাবার পাওয়া যায় সেখানে। তো সকালবেলায় পরের দিন ফ্রেশ হয়ে একেবারে আমরা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম। টুকটুক অথবা গাড়ি যে কোনো কিছু হায়ার করতে পারেন। এখানে টুকটুক বলা হয় অটো, বাস, সিএনজি এই টাইপের কিছুকে। আর সারাদিনের জন্য ভাড়া নিতে পারেন আপনি, ঘণ্টাব্যাপী ভাড়া নিতে পারেন। তো আমরা প্রথমেই আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেটা যে গঙ্গা রামায়া টেম্পল, যেটা এই টেম্পলটা একটা বুদ্ধিস্ট টেম্পল, বাট এটা একদমই মিক্সচার একটা আর্কিটেকচার। এখানে হিন্দু ধর্মের বলেন, বৌদ্ধ ধর্মের বলেন, অনেক দেবদেবীকে এখানে দেখা যাবে। তো থাই, চাইনিজ, শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ান, এটা একটা মিক্সচার একটা কালচার পাবেন এখানে। আর এখানে এসে অনেকেই পদ্ম ফুল নিয়ে পুজো করেন। খুব একদম শান্ত কুল একটা জায়গা রয়েছে, সেই গাছ, একটা বড় গাছ আছে, তার নিচে পুজো করে সেখানে বসে, সিঁড়ির উপরে বসে অনেকেই মনে মনে প্রার্থনা করে, অথবা কেউ শীতল বাতাস নেয় ওখানে বসে বসে। এখানে এলে আপনারা টেম্পল কাম মিউজিয়াম একসাথে দেখতে পাবেন। অনেক আইটেম এখানে রয়েছে দেখার মতো। এগুলোতে বসা যাবে না, ধরা যাবে না, শুধু দেখে যাবেন। ভিডিও করতে দেয়, ছবি তুলতে দেয়, অনুমতি আছে। অ্যান্টিক কালেকশন থেকে শুরু করে সিরামিক এবং আসবাবপত্র, তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি, এবং অনেক ধরনের আরও অনেক জিনিসপত্র, যেগুলো এই জাদুঘরের মতো এরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরা যেমন, এটা এদের
ঐতিহ্যের ধারক বাহক, সোজা কথা এক কথায় আর কি। খুবই যত্ন করে সুন্দর করে রেখেছে। এই টেম্পলে ঢোকার সময় হচ্ছে জুতো তাদের কাছে জমা রেখে তারপরে ঢুকতে হয়। হচ্ছে ফরেনার মানে আমাদের মতো ফরেনারদের জন্য হচ্ছে 300 থেকে 500 রুপি, আর ইন্ডিয়ানদের জন্য আর শ্রীলঙ্কানদের জন্য কিন্তু কোনো এন্ট্রান্স ফি নেই এখানে। আর সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি এটা ভিজিট করতে পারেন, আসতেই পারেন এখানে। বড় বড় হাতির দাঁত দেখতে পাবেন এখানে। হাতির দাঁত দিয়ে মনে হয় যে মানে দুপাশে গেটের মতো করে এমনভাবে রাখা হয়েছে যে ওয়েলকাম করছে সবাইকে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর হচ্ছে অনেক রকম মূর্তি, মানে আমি আসলে নাম জানি না, এগুলো বলতেও পারবো না, অনেক অনেক আর কি। আর দেখতেই পাচ্ছেন হাতির দাঁত দিয়ে চারদিকটা কেমন সাজানো, অনেকগুলো গেটের মতো করা রয়েছে হাতির দাঁত দিয়ে। আর এইসব তাদের আর কি, এই যে ঐতিহ্যবাহী জিনিস, তাদের ঐতিহ্যের ধারক বাহক, যেগুলো তারা খুবই যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে। জায়গাটা খুব বেশি বড় নয়, তাই অল্প সময় এটা কভারেজ দেওয়া সম্ভব। আর এই সেই জায়গাটা যেখানে পুজো করা হয়, এখানে পুজো করে এখানে সিঁড়িতে বসে থাকেন অনেকেই, প্রার্থনা করেন বসে বসে। হয়তো তাদের খুব ভালো লাগে এখানে বসতে, এটাই স্বাভাবিক। আর এই যে ছোট ছোট কামরার মতো করে রাখা হয়েছে, চারিদিকে হেঁটে হেঁটে আপনারা দেখতে পাবেন যে এইরকম অসংখ্য মূর্তি রয়েছে এখানে। আর এটা হচ্ছে ভীরা মহাদেবী পার্ক। আমি জানি না উচ্চারণটা আমি ঠিকমতো করতে পারলাম কি না, আসলে তাদের ল্যাঙ্গুয়েজ উচ্চারণটা একটু অন্যরকম। আর এটা হচ্ছে যেটা, যে সাদা একটা বিল্ডিং দেখতে পেলেন, এটা হচ্ছে তাদের মানে সিটি হল, যেটাকে বলে সিটি হল। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এখানে এসে বসা দেখি যে একজন সাপের খেলা দেখাচ্ছে, আমাদের ঠিক পাশেই ছিল, কিন্তু প্রথমে আমরা লক্ষ্য করিনি, পরে যখন লক্ষ্য করলাম ভীষণ ভয় পেয়ে গেলাম। তো উনি বললেন যে কিছুই হবে না, এটা তার পোষ্য, তাই এটা কামড়াবে না। তবে এদের সিটি দেখলে আসলে বোঝা যায় না যে এই দেশ এত সুন্দর করে রিকভার করে, মানে এত সুন্দরভাবে তৈরি করে ফেলেছে নিজেদেরকে। আর আমি দেখলাম যে এরা হচ্ছে প্রতিটা জিনিসের উপরে প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে প্রাইস এবং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যেটা হচ্ছে একটা দেশ দেউলিয়া হয়ে যাওয়ার পরে সেই দেশ ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করণীয় সব করে আজকে সে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। তো সেটা আমি দেখলাম এখানে গিয়ে। এটা হচ্ছে ওদের ওল্ড পার্লামেন্ট, আর এখানে হচ্ছে কলম্বো ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রাল টাওয়ার। এই সেই হসপিটাল, ওল্ড হসপিটাল যেটা ডাচ হসপিটাল নামে পরিচিত, এখন সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং শপিং জোন। মিনিস্ট্রি অফ ক্র্যাব, এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কায় ঢুকতে গেটের উপরে বড় করে ব্যানার দেখতে পাবেন। এই মিনিস্ট্রি অফ ক্র্যাবের মানে প্রধান যে মালিক, যে পরিচালক, তিনি হচ্ছেন একজন বড় শেফ। তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে দর্শন মুনিদাসা, এবং তার সাথে রয়েছে আমাদের প্রিয় ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধন। এই তিনজনই এটার মালিক। এবং এখানে হচ্ছে কাঁকড়াটাকে প্রেজেন্টেবল করা সবার সামনে, এটাই হলো উদ্দেশ্য, তাদের যে জাতীয় ঐতিহ্য সেটাকে। আর এখানে আমরা ঢুকেছিলাম একটু কিছু খাবো বলে। তো এমন একটা টাইম, দুপুর টাইম ছিল, তিনটা জুস ছাড়া আর কিছুই নেওয়া হয়নি, কারণ আমার হাজব্যান্ড প্রচণ্ড হাংরি থাকার কারণে ভাত খুঁজছিল। তো এখানে অর্ডার করলে অনেক সময় লেগে যেত, বাংলা খাবার খুঁজে বেড়াচ্ছিল, এবং খুঁজতে খুঁজতে সে চলে গেল হচ্ছে সেই লিবার্টির যে শপিং মল রয়েছে, লিবার্টি শপিং মলের যে নিচে ফুড কোর্ট রয়েছে, সেখানে চলে গেল। সেখানে গিয়ে ভাত খুঁজে বের করলো। যাই হোক, এখানকার পরিবেশটা খুব সুন্দর। শুধু এই ডাচ হসপিটালের ভিতরে, এটার ভিতরে যে শুধু মিনিস্ট্রি অফ ক্র্যাব রয়েছে সেটাই না, এর সামনের পরিবেশটা এরকম। অনেক কবুতর এখানে আসে। আর ভিতরে হচ্ছে আরও অনেক জুয়েলারি শপ, আরও টুকটাক বেশ কয়েকটা শপ রয়েছে। এটা এখন শপিং জোন, যা বলেছিলাম যথারীতি, যে কোথায় খেতে গিয়েছিলাম বেসমেন্টে। তো এখানে অনেক রকম মানে একটা ফুড কোর্ট ছিল, অনেক রকমের খাবার দাবার ছিল, হালাল হারাম দেখে খেতে হবে। এই যে দেখলেন খাবারটা, ওটা হচ্ছে কি জানেন, কলার ফুল বলে তারা আর কি, মোচা। কলার মোচাটাকে আচারি স্টাইলে ভাজা করা হয়েছে, এটা একেবারে শুকনো মরিচ টরিচ দিয়ে। সাথে ছিল ভাত, চিকেন, ডাল। কলার মোচাটা একটু মিষ্টি মিষ্টি ছিল, আমার কাছে অত বেশি ভালো লাগেনি।
আমি খেয়েছিলাম এই শ্রীলঙ্কান খাবার, আমার হাজব্যান্ড খেয়েছিল হচ্ছে ইন্ডিয়ান খাবার। আমি আর মেয়ে শ্রীলঙ্কান খাবার খেয়েছিলাম, যদিও তা ভাতই ছিল। আর তারপরে সন্ধ্যের পরে চলে গিয়েছিলাম হচ্ছে লোটাস টাওয়ারে, সামনে দেখার মতো একটা জায়গা লোটাস টাওয়ারে। কিন্তু আমরা এবারে এটার উপরে উঠিনি, কারণ মালয়েশিয়াতে একটা অভিজ্ঞতার পর থেকে মানে আর উপরে ওঠার ইচ্ছে তেমন এটা হয়নি, যেহেতু সন্ধ্যার পর হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার পরে উপরে উঠলে তার ভিউটা দেখবো এমনই, শুধু লাইট, এজন্য আর আমরা উপরে উঠিনি। আর এই শপিং মলটার কথা কি বলবো, আবারও ঢুকলাম শপিং মলে। মানে নিচতলাটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। আর নিচতলাটা না, সবতলাই ভালো লাগে, কিন্তু নিচতলাটা বেশি সাজানো গোছানো, বেশি সুন্দর। এখানে গেমিং জোন আছে, উপরে সিনেমা হল রয়েছে, ভালোই লাগছিল সব মিলিয়ে। আমরা যে কয়দিন ছিলাম মোটামুটি বেশ কয়েকটা শপিং মলই ঘোরা হয়েছে। কলম্বো সিটিতে দেখার আরও টুকটাক অনেক কিছুই রয়েছে। আমার শারীরিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে খুব বেশি জার্নি আর কি করিনি, দৌড়াদৌড়ি করিনি। তবে হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা যারা শ্রীলঙ্কায় ঘুরতে যাবেন, কলম্বো সিটিতে অল্প কিছুটা সময় কাটালেও আপনাদের চলবে, 1-2 দিনে আপনাদের থাকলেই চলবে। কিন্তু অবশ্যই আপনারা নোয়ারা এলিয়া, ক্যান্ডি, এলা এইসব অবশ্যই ভিজিট করবেন। পাহাড়, পর্বত, ঝর্ণা, সাগর এবং চা বাগান থেকে শুরু করে লেক, সব কিছুই পাবেন সেখানে দেখতে। নোয়ারা এলিয়াতে এক রাত থাকার কথা থাকা সত্ত্বেও আমাদের একদিনের হোটেল ভাড়া লস হয়েছে, তবুও যাইনি। কিন্তু 6 ঘন্টা বাস জার্নি করে আমার আসলে যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না। এখানে সম্ভবত ফ্লাইটও যায়, আমরা পরে জেনেছি। তবে আপনারা ভালোভাবে জেনে যাবেন, আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে দেখেছি। অনেক সুন্দর একটা জায়গা, সময় থাকলে অবশ্যই এটা ভিজিট করবেন। আর সেখান থেকে ফেরার পথে অবশ্যই ক্যান্ডি হয়ে ফিরবেন, অর্থাৎ তার থেকে 2.5 ঘন্টার দূরত্ব সিটির দিকে আসতে ক্যান্ডি। সেখান থেকে আবার কিছুটা দূরত্ব কমে গেল, তারপর সিটিতে চলে এলেন। আবার যদি এলা যেতে চান, তবে আর একটা কথা, সেটা হচ্ছে আরও একটু দূরে, নোয়ারা এলিয়ার চেয়েও একটু দূরত্ব বেশি, পাহাড়ি এলাকা, অন্যরকম একটা এলাকা। সিটির মধ্যে কিছু কিছু জায়গায় গিয়েও আমার ভিডিও কিংবা ছবি করা হয়নি কোনো। আর কিছু কিছু জায়গায় যেতে পারিনি, মানে সামনে থেকেই চলে এসেছি। ওদের ছুটির দিন থাকায় অনেক কিছুই বন্ধ ছিল। তো আমি কিছু কালেক্টেড ছবি দিয়ে দিয়েছি এখানে নামসহ, যাতে সুবিধা হয় বুঝতে। এবং সিটির মধ্যে যেহেতু আপনারা হয়তো মানে রিজার্ভ কোনো গাড়ি বা টুকটুক নিয়েই দেখে ফেলতে পারবেন, একটার পর একটা এরকম সুন্দর করে সাজিয়ে, সমস্যায় পড়তে হবে না, তাই এগুলো অ্যাড করে দিলাম। আরও রয়েছে এখানে দেখুন বেউরা লেক, তারপর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, এরপরে আছে হচ্ছে ক্যাথিড্রাল, সেন্ট লুসিয়া, সিমাম এলাকা। এই এলাকাটা একটু দূরে, এই জায়গাটা একটু দূরে সামান্য। আর কলম্বাস ন্যাশনাল মিউজিয়াম, এটা সিটির মধ্যেই। কলম্বাস সিটি হল, এটাও সিটির মধ্যেই। তারপর ওল্ড পার্লামেন্ট, এটাও সিটির মধ্যে। এগুলো মানে জাস্ট ঘুরতে ঘুরতে, মানে অন্য অন্য জিনিস দেখতে দেখতে বা শপিং মল দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এলাকায় দেখতে পাবেন। আর এগুলোর ভিতরে অনেক কিছুতে প্রবেশ নিষেধ, প্রবেশ করা যায় না। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছু কিছু বন্ধ ছিল। আর এই যে এলাকাটা দেখছেন, এই এলাকাটাই হচ্ছে যে সেই অন গলফিস শপিং মলের সামনে, এবং গলফিস গ্রিন, এবং হচ্ছে গলফিস বিচ যেটাই বলেন। এখানে হচ্ছে বিকেলই চলে এসেছি, একদম রামাদা হোটেল থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। রোডটা পার হলেই এটা দেখতে পাই আমরা। তো চলে এলাম, প্রতিদিনই সন্ধ্যার পরে এসছি, তো ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাই এবং এটাকে একটু উপভোগ করি আর কি। এত কাছাকাছি থাকার পরেও যদি ভালোভাবে দেখতে না পাই সমুদ্র সৈকতটা, তো কেমন লাগবে।
তো এখানে এসে দেখি যে অনেকেই বসে আছে, এখানে বসে আছে। তারপর রাস্তার পাশে যে গাছের নিচে মানে বসার মতন ব্যবস্থা আছে, ওখানে বসে বসে সবাই উপভোগ করছিল। আস্তে আস্তে সন্ধ্যা নামছিল, আর ঘুড়ি উড়ায় বাচ্চারা, প্রচণ্ড ঘুড়ি ওড়ে এখানে দেখা যায়। লং টেইলের ঘুড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে একটা আলাদা ডিজাইনের একটা ঘুড়ি দেখতে পেয়েছিলাম, তাই একটু ক্যামেরা বন্দি করেছি, তো অতটা পারিনি। আর সন্ধ্যা হয়ে গেল, সানসেট দেখা হলো, ভালো লাগছিল বসে বসে সুন্দর বাতাস উপভোগ করছিলাম আর কি এখানে ওয়েদারটা। আর এই যে দেখুন, এখানে সন্ধ্যার পর হলেই জমজমাট আর কি, বাচ্চাদের খেলনা নিয়ে অনেক শপ বসে। এবং ওই যে দূরে দেখতে পেলেন, ওখানে হচ্ছে ওদের ফান করার জন্য কিছু মানে পার্কের মতো ব্যবস্থা করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে ওদের স্ট্রিট ফুড। আরও স্ট্রিট ফুডের শপ রয়েছে এখানে, অনেক ধরনের পেয়ে যাবেন, এগুলো কমন একদম। আর এই হচ্ছে অন গলফেজ, এটার সামনেই একদম রাস্তার অপোজিটে গেলেই এই ওই সব দেখা যায়। এই হচ্ছে কিছু টুকটাক আর কি চা আনা হয়েছিল। তো এখানে এই অন গলফেজের এখানে সুপার শপ রয়েছে, তার নিয়ে এসেছিলাম সেখান থেকেই। তো যেহেতু আমাদের টি গার্ডেন ভিজিট করা হয়নি, কিছু হয়নি, সেজন্য এখান থেকে টি নিয়ে নিলাম। এগুলো একটু প্রাইস বেশি, প্রথম দিকে যেগুলো দেখালাম একটু প্রাইস বেশি। তো পরেরগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জে আছে, কম রেঞ্জেরও আছে। তো মোট কয়েক আইটেমের এখানে চা আনা হয়েছিল, কয়েক আইটেমের চা নিয়ে এসেছিলাম। শ্রীলঙ্কাও হচ্ছে চা উৎপাদনকারী একটি দেশ, আর সেখানে গিয়ে যদি চা পাতা না আনি সেটা কেমন লাগবে বলেন। আর আমি যেখানেই যাই, যদি সেখানে চা উৎপাদনকারী দেশ হয়ে থাকে, তাহলে সেখান থেকে আমি চা নিয়েই আসি, কারণ চা আনতে আমার বেশ ভালো লাগে, যে চা খেতে আমি পছন্দ করি। তো সেই কারণে চা আনাই হয়। আর কিছু বেশি বেশি কিছু না নিয়ে আসলেও চা এবং সোভেনিয়র এইগুলো কালেক্ট করি আর কি। তো ভালো লাগে কালেক্ট করি বলতে, সোভেনিয়র তো কালেক্ট করে রাখা যায়, চা তো খেয়েই ফেলি আর কি। শীঘ্রই হাজির হয়ে যাব কোনো না কোনো ভিডিও নিয়ে। কোথায় ভিজিট করতে যাব এখনও জানি না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।